এমন অবস্থা চলমান থাকলে 8% জনগোষ্ঠীকে নিজেদের অস্তিত্বের জানান দিতে ভবিষ্যতে নির্বাচনের সময় ভোট কেন্দ্রে বয়কটের সিদ্ধান্ত নিতে হতে পারে। সকল ক্ষেত্রে বৈষম্য স্বীকার করে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় এই দেশে আমাদের সংখ্যা কম, আমরা সংখ্যালঘু। পাহাড়ে আদিবাসী মেয়ে ধর্ষণের ঘটনা শুনতে শুনতে আমরা যেন এখন অভ্যস্ত। নিরীহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ও ধর্মীয় প্রতিষ্ঠান হামলার তথ্য যা সম্পূর্ণ অরাজনৈতিক ও সাম্প্রদায়িক সেই তালিকাও সংখ্যালঘু কমিশনের একটি খসড়া পেশ করা হয়। 13 মাসে 1 বছর 1 মাস অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক 8 দফা দাবি বাস্তবায়নের আশানুরূপ কোনো দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। মাধ্যমকে জানিয়েছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে কোনো জাতীয় গণমাধ্যম এ বিষয়ে যোগাযোগ করতে দেখা যায়নি। এমনকি তখন রমনা কালী মন্দিরের সামনে সোহরাওয়ার্দী উদ্যানে চলমান বইমেলায় কিছু ইলেকট্রনিক মিডিয়া স্টল ছিল, যারা অনশনরত চলমান দেখার পরেও বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন। গণমাধ্যমের এ ধরনের আচরণ আমাদের ব্যথিত করেছিল। দীর্ঘ 92 ঘণ্টা অনশনের পর তৎকালীন উপদেষ্টা ও বর্তমান এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এবং তৎকালীন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক তথা বর্তমান এনসিপি নেতৃত্ববৃন্দ সুস্মিতা করের সাথে আলোচনায় বসে 4টি শর্তে অনশন ভঙ্গ করায়। অতঃপর ধর্ম বিষয়ক উপদেষ্টা জনাব ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন এবং উপদেষ্টা মাহফুজ আলমের সাথে শিক্ষার্থী প্রতিনিধি দলের বৈঠক হয় এবং তারা 8 দফা নিয়ে কাজ শুরু করবেন বলেন আশ্বস্ত করেন এবং সাম্প্রদায়িক হামলার তালিকার ভিত্তিতে পুনর্বাসন বাবদ ক্ষতিগ্রস্তদের 5 কোটি টাকা বরাদ্দ দিবেন বলে জানান ও সংখ্যালঘু কমিশনের খসড়া পেশ করতে বলেন। সর্বশেষ গত 20 মার্চ 2025 তারিখে বর্তমান উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাথে সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত করা নিরীহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ও ধর্মীয় প্রতিষ্ঠান হামলার তথ্য যা সম্পূর্ণ অরাজনৈতিক ও সাম্প্রদায়িক সেই তালিকাও সংখ্যালঘু কমিশনের একটি খসড়া পেশ করা হয়। পরবর্তীতে ধর্ম বিষয়ক উপদেষ্টা জনাব ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন ও উপদেষ্টা মাহফুজ আলম আমাদের আশ্বস্ত করেন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, অপরাধীদের শাস্তি প্রদান সহ 8 দফা নিয়ে কাজ করা হবে বলে। কিন্তু গত 395 দিন তথা 13 মাসে 1 বছর 1 মাস অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক 8 দফা দাবি বাস্তবায়নের আশানুরূপ কোনো দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। শুধু তাই নয়, দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের সময় তৎকালীন উপদেষ্টা ও বর্তমান এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, ঢাকাস্থ মিরন জেলা ও যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ শহীদ ভূঁইয়া গগনতুলী হরিজন পল্লী পরিদর্শনে যান। দুর্গাপূজার সময় তাঁতীবাজার পূজা মণ্ডপে হামলার শিকার 5 জনের জন্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করা হলেও সিসিটিভি ক্যামেরায় দৃশ্যমান থাকার পরেও গ্রেপ্তার হয়নি হামলাকারী। পাহাড়ে আদিবাসী মেয়ে ধর্ষণের ঘটনা শুনতে শুনতে আমরা যেন এখন অভ্যস্ত। জাতীয় ঐক্যমত কমিশন সহ কোনো সংস্কার কমিশনে দেখা যায়নি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি। উপদেষ্টা পরিষদে 2 জন উপদেষ্টা সংখ্যালঘু সম্প্রদায়ের হবার পরেও তাদেরকে কখনো বলতে শোনা যায়নি সংখ্যালঘু সম্প্রদায়ের অসুবিধার কথা। ঐক্যমত কমিশনে কোনো রাজনৈতিক দলকেও প্রশ্ন করতে দেখা গেল না। 8% জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি না থাকলে তাদের বাদ দিয়ে কিভাবে ঐক্য গঠন হয়? অর্থাৎ জুলাই 24-এর আগে হোক বা পরে রাজনৈতিক দলের কাছে এখনো 8% শুধুমাত্র রাজনৈতিকভাবে ব্যবহার করার জায়গা। তাদের অধিকার নিয়ে সচেষ্ট হতে দেখা যাচ্ছে না কোনো রাজনৈতিক দলকে। সেক্ষেত্রে এমন অবস্থা চলমান থাকলে 8% জনগোষ্ঠীকে নিজেদের অস্তিত্বের জানান দিতে ভবিষ্যতে নির্বাচনের সময় ভোট কেন্দ্রে বয়কটের সিদ্ধান্ত নিতে হতে পারে। আবার সম্প্রতি দেখা গেছে জুলাই 24 আন্দোলনের প্রথম সারির নেতৃত্ববৃন্দ যারা বর্তমানে একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, ওনারা অভ্যুত্থানের 1 বছর হওয়াকে কেন্দ্র করে জুলাই পদযাত্রা করেছেন এবং বিভিন্ন জেলায় জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন।
তবে দুঃখজনকভাবে ওনারা কোনো সংখ্যালঘু শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বলে দৃশ্যমান হয়নি। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম সারির প্রতিনিধিদের থেকে এমন বৈষম্যমূলক আচরণ আমাদের আরো হতাশায় ফেলেছে। একই সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সংহিতার ঘটনার জাতীয় গণমাধ্যমের নীরবতা ও দুঃখজনক। বিভিন্ন জাতীয় গণমাধ্যম যেখানে সকল শ্রেণী পেশাভেদে জুলাই শহীদ পরিবারের চিত্র তুলে ধরেছে, সেখানে আমরা পাইনি সংখ্যালঘু ৯ শহীদের পরিবারের কোনো সাক্ষাৎকারতা। বারংবার আমরা শুনে এসেছি আমরা যেন নিজেদের সংখ্যালঘু না ভাবি, অথচ সকল ক্ষেত্রে বৈষম্যর স্বীকার করে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় এই দেশে আমাদের সংখ্যা কম, আমরা সংখ্যালঘু।